তো মোশন ইন আ স্ট্রেট লাইন বেসিক্যালি ক্লাস 11-এর 3rd চ্যাপ্টার। ওকে, সো আমরা এখানে বেসিক্যালি মোশন নিয়ে কথা বলবো। এখন মোশন নিয়ে কথা বলতে গেলে আমাদের বেশ কিছু জিনিসপত্র সবার আগে মাথায় আসে। ফার্স্ট অফ অল মোশন নিয়ে কথা বলবো, কার রেসপেক্টে মোশন সেগুলো নিয়ে কথা বলবো, এবং তারপর দেখবো কার মোশন। তো এইগুলো আস্তে 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 আজকে আমাদের চিন্তা, আজকে আমাদের আলোচনা আস্তে আস্তে এরকমভাবে এগোতে থাকবে। তো সবার আগে মোশন ইন স্ট্রেট লাইনের মধ্যে যেটা সবার আগে আমাদের বলা সেটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স। ওকে, ফ্রেম অফ রেফারেন্স মানে কি না, খুব ভালো করে বোঝার চেষ্টা কর যে আমরা যদি কোনো কিছুর ফ্রেমকে রিপ্রেজেন্ট করতে চাই বা কোনো কিছু কোথায় যাচ্ছে কী যাচ্ছে যদি কিছুকে রিপ্রেজেন্ট করতে চাই, আমাকে কোনো একটার রেসপেক্টে সেটাকে বোঝাতে হবে। আমি একটা যদি বলি যে ধর আজকে আমি গাড়ির মধ্যে বসে আছি, আমি দেখবো যে আমার গাড়ির পেছনের সমস্ত আমি সামনের দিকে যাচ্ছি, আমি পেছনের গাছপালা সমস্ত কিছু সব পিছনের দিকে যাচ্ছে। আবার অন্যদিকে যে লোকটা রাস্তায় দাঁড়িয়েছে সে দেখবে যে আমি গাড়িতে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তার মানে কি যে সমস্ত কিছুই একটা ফ্রেম অফ রেফারেন্স বা কার রেসপেক্টে জিনিসটাকে অবজার্ভ করছি সেটার উপর ডিপেন্ড করছে। অ্যাকচুয়ালি এটার সাথে খুব সুন্দর সাইকোলজির একটা লিঙ্ক পাওয়া যায় যে দেখ সমস্ত কিছুই এটা একটা ফেসবুকের ভাইরাল পোস্ট অনেক সময় দেখবি যে একটা 6 লেখা আছে, তো তুই যদি এদিক থেকে দেখিস তোর মনে হবে 6, কিন্তু যদি এদিক থেকে দেখিস কি মনে হবে জিনিসটা 9, তাই না? তার মানে কি যে আমি কোন দিক থেকে জিনিসটাকে দেখছি বা কোন পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসটাকে দেখছি সেটার উপর আমাদের যে রেজাল্ট বা আমাদের যে অবজারভেশন সেটা কিন্তু পরিবর্তন হতে পারে, তাই না? একজন এ বলবে এটা 6, বি বলবে এটা 9। সেটাই বলছি যে সমস্ত কিছু কিন্তু আমার ফ্রেম অফ রেফারেন্সের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। এবার আমি যদি জিজ্ঞাসা করি যে সেই জন্য তাহলে ফ্রেম অফ রেফারেন্স কেন প্রয়োজন, ফ্রেম অফ রেফারেন্স কেন প্রয়োজন না, আমি বললাম যে আমি যদি কাউকে দেখতে চাই তাহলে আমাকে কোথাও একটা নিজেকে আগে অবস্থান রাখতে হবে, আমাকে কোথাও একটা জায়গায় নিজেকে স্থির রাখতে হবে, না হলে আমি কিন্তু জিনিসটাকে দেখতে পাবো না। আমি যদি দেখতে চাই কোনো কিছু বা আমি যদি কাউকে দেখতে চাই তাহলে আমাকে নিজেকে কোনো একটা জায়গায় নিজেকে প্রথমে স্থাপন করতে হবে। তো সেই স্থাপন করাটাই হচ্ছে রেফারেন্স ফ্রেমের প্রয়োজনীয়তা। তাহলে রেফারেন্স ফ্রেম কী, যদি বলি হোয়াট ইজ রেফারেন্স ফ্রেম, রেফারেন্স ফ্রেম কী না, রেফারেন্স ফ্রেম হচ্ছে সেইটা যেখান থেকে দাঁড়িয়ে বা যেখানে দাঁড়িয়ে আমি সমস্ত কিছুকে গোটা বিশ্বকে পর্যবেক্ষণ করছি। না, আমি প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে ফিজিক্সে আমরা কি করি, আমরা ফিজিক্সে আমাদের কাজই হচ্ছে যে এই সমস্ত কিছু আমাদের চারপাশে যা কিছু ঘটে চলেছে সমস্ত কিছুকে অবজার্ভ করা, সমস্ত কিছুকে দেখা যে কি হচ্ছে না হচ্ছে, সেগুলোকে দেখেই আমরা কিন্তু বুঝতে পারি যে মানে ফিজিক্সটাকে আমরা বোঝার চেষ্টা করি। তো এইবারে সেই জন্য রেফারেন্স ফ্রেম হচ্ছে সেই জায়গাটা যেখান থেকে আমরা সমস্ত কিছুকে দেখব। এইবার ফ্রেম অফ রেফারেন্স দু রকমের হতে পারে, কি কি না, ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স অ্যান্ড নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। এবার ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স কাকে বলে, নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স কাকে বলে সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। যদি কোনো একটা ফ্রেম অফ রেফারেন্স যার নিজের কোনো ত্বরণ নেই, বোঝা গেছে, কোনো একটা ফ্রেম অফ রেফারেন্স যার নিজের কোনো ত্বরণ নেই সেই ফ্রেম অফ রেফারেন্সকে আমি বলবো সেই ফ্রেম অফ রেফারেন্সকে আমি বলবো ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। কিন্তু যদি কোনো ফ্রেম অফ রেফারেন্স এমন পাই যার নিজের একটা ত্বরণ আছে সেই ফ্রেম অফ রেফারেন্সকে বলবো আমি নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবি যে আমি এখানে ধর একটা গাড়ি আছে, ওকে, একটা খুব সুন্দর গাড়ি আছে, আমরা একটা গাড়ি আঁকবো। তো এটা হচ্ছে আমার রাস্তা, এই রাস্তার উপর একটা গাড়ি আছে আমাদের, সেই গাড়িটাকে আমরা আঁকবো নীল কালি দিয়ে। ওকে, গাড়ির চাকা আছে। তো এই গাড়িটা মুভ করছে উইথ অ্যান অ্যাক্সেলারেশন এ, কোন দিকে যাচ্ছে, বাঁ দিক থেকে ডান দিকে মুভ করছে একটা অ্যাক্সেলারেশন এ নিয়ে। তো যেহেতু গাড়িটার একটা অ্যাক্সেলারেশন আছে তাহলে গাড়ির মধ্যে বসে থাকা ব্যক্তি সে কোন ফ্রেম অফ রেফারেন্সের মধ্যে থাকবে, অ্যাক্সেলারেটেড ফ্রেম অফ রেফারেন্স থাকবে না নন অ্যাক্সেলারেটেড ফ্রেম অফ রেফারেন্স থাকবে, অ্যাক্সেলারেটেড ফ্রেম অফ রেফারেন্স, কারণ সেই গাড়িটার মধ্যে বসে আছে এবং সেই গাড়িটা একটা অ্যাক্সেলারেশন নিয়ে সামনের দিকে মুভ করছে। তাহলে আমি বলবো সেই ব্যক্তিটি নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে আছে। আবার অন্যদিকে যদি আরেকটা গাড়ি আমরা দেখি যে গাড়িটা এইরকম, যে সেটা একটা গাড়ি এবং সেই গাড়ি সামনের দিকে যাচ্ছে এবং সেখানে মূলত এরকম একটা
জিনিস আমরা দেখতে পাচ্ছি যে সেই গাড়িটা সামনের দিকে যাচ্ছে, কিন্তু সেখানে একটা কনস্ট্যান্ট ভেলোসিটি বা একটা স্থির বেগ নিয়ে গাড়িটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ যেখানে কোনো অ্যাক্সেলারেশন নেই। সেই ক্ষেত্রে গাড়ির মধ্যে বসে থাকা ব্যক্তির মনে হবে যে গাড়িটা একটা আমি একটা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সের মধ্যে আছি। তাহলে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স কনস্ট্যান্ট ভেলোসিটি, জিরো অ্যাক্সেলারেশন, নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স নন চেঞ্জিং ভেলোসিটি অর নন জিরো অ্যাক্সেলারেশন। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে সবার? যদি ক্লিয়ার হয়ে থাকে বল হ্যাঁ স্যার, না স্যার, যাই না স্যার, বুঝতে পারছি না, তাহলে আমি পরের টপিকে যাব। ঠিক আছে, ওকে। এইবার ঠিক আছে, ঠিক আছে। তো ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে কি বলছে অ্যান ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স is one in which Newton's first law is correctly described the motion of the body not acted upon by the net force। না, আমি ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে নিউটনস লজ অফ মোশনকে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, নন অ্যাক্সিলারেটেড ফ্রেম অফ রেফারেন্সে কি অ্যাপ্লাই করতে পারবো না? না, পারবো না। কেন পারবো না? খুব ভালো করে ভাব যে আমি যে গাড়িটার কথা বললাম, এই যে গাড়িটার কথা বললাম, গাড়ি যদি সামনের দিকে এগোতে থাকে একটা অ্যাক্সিলারেশন নিয়ে, তুই পিছনের দিকে একটা ফোর্স ফিল করিস না বলতো? তুই ট্রেনের মধ্যে বসে অনেক সময় খেয়াল করবি, দেখবি ট্রেনের মধ্যে বসে আছিস, ট্রেনটা যখন সামনের দিকে এগোতে থাকছে তুই পিছনের দিকে হেলে যাস, আবার যখন ট্রেনটা দাঁড়াচ্ছে তখন তুই সামনের দিকে হেলে যাস কি যাস না বলতো? যাস। তো তার মানে কেন হচ্ছে, তোকে কি অ্যাকচুয়ালি কেউ ঠেলছে না, গাড়িটা সামনের দিকে এগোচ্ছে, ট্রেনটা সামনের দিকে একটা অ্যাক্সেলারেশনে এগোতে থাকছে, সেই জন্য তোর মনে হচ্ছে যে তোর ওপর একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তোর ওপর কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়নি। তোকে মাঝখান থেকে কেউ ঠেলেনি, কিন্তু ট্রেনের মধ্যে তোকে কেউ ঠেলেনি, তবুও তুই সামনের দিকে হেলে যাচ্ছিস, পিছন দিকে হেলে যাচ্ছিস। কেন যাচ্ছিস? তার কারণ হচ্ছে যে তুই যে ফ্রেম অফ রেফারেন্সের মধ্যে আছিস, সেই ফ্রেম অফ রেফারেন্সটা কি ফ্রেম অফ রেফারেন্স? নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, যেখানে অ্যাক্সেলারেশন কি হবে? নন জিরো। তার মানে আমি যে ট্রেনটার মধ্যে আছি সেই ট্রেনটা একটা অ্যাক্সেলারেশন নিয়ে সামনের দিকে এগোচ্ছে, সো সেই জন্য এটা আমি আমার উপর একটা ফোর্স ফিল করছি। তাহলে আমি কি বলবো? এটা একটা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। কিন্তু যদি ট্রেনটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে সামনের দিকে মুভ করে, একটা কনস্ট্যান্ট ভেলোসিটি মানে ট্রেনটা যে বেগে যাচ্ছে, যদি 5 কিলোমিটার পার আওয়ারে যায় তো 5 কিলোমিটার পার আওয়ারেই যাবে, যদি 10 কিলোমিটার পার আওয়ারে যায় তো 10 কিলোমিটার পার আওয়ারেই যাবে, বেগ যাই থাকুক না সেই বেগটা কনস্ট্যান্ট থাকবে, অথবা যদি জিরো থাকে অর্থাৎ থেমে থাকে তো জিরোই থাকবে। সেই ধরনের ফ্রেম অফ রেফারেন্সকে যদি যে ট্রেনটার মধ্যে আছে সেই ট্রেনটা 5 কিলোমিটার পার হয়ে যাচ্ছে, 10 কিলোমিটার পার হয়ে যাচ্ছে বা থেমে আছে, তো সেই ক্ষেত্রে আমি সেই ট্রেনটাকে কি রেফারেন্স ফ্রেম বলবো? ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। ক্লিয়ার সবার কাছে? আশা করি ক্লিয়ার হয়ে গেছে কনসেপ্ট, না ক্লিয়ার হয়নি? এবার তো ক্লিয়ার হয়েছে না এখনো ক্লিয়ার হয়নি? ওকে। আর নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স অলরেডি বলে দিয়েছি। নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স আমি বললাম যে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স ইন হুইচ অ্যাক্সিলারেটেড ফর দ্য রোটেটিং বডি কল্ড নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। এটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলেছি। নিউটনস লজ অফ মোশন, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, নিউটনস লজ অফ মোশন ইজ নট অ্যাপ্লিকেবল ইন ইট। যেটা আমরা খানিক্ষণ আগে বললাম যে আমাকে কেউ মাঝখান থেকে ঠেলেনি তবুও আমি পেছন দিকে ঠেলে যাচ্ছি, আমাকে কেউ সামনের দিকে ঠেলেনি তবুও আমি সামনের দিকে ঠেলে যাচ্ছি, বিকজ আমি ট্রেনটার মধ্যে আছি, যেটা কিনা একটা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তাহলে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে নিউটনস লজ অফ মোশনকে অ্যাপ্লাই করা যায় না। এবার একটা জিনিস খুব ভালো করে বোঝার চেষ্টা কর যে আমরা এরপর থেকে যদি কোনো রেফারেন্স ফ্রেম নিয়ে কথা বলি তাহলে সেই সমস্ত রেফারেন্স ফ্রেম কী ধরনের রেফারেন্স ফ্রেম হওয়া উচিত? সেই সমস্ত রেফারেন্স ফ্রেমকে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স হওয়া উচিত, কখনোই আমরা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স নিয়ে কথা বলবো না। তো ক্লাস 11-এর এরপর থেকে, আজকের পর থেকে যদি আমি রেফারেন্স ফ্রেমের কথা বলি সবসময় আমরা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স নিয়ে কথা বলবো, যেখানে আমরা নিউটনস লজ অফ মোশনকে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো। আমরা এমন কোনো কথা বলবো না যেখানে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স নিয়ে কথা বলছি, যদি হয় সেটা আমাকে মেনশন করে দেওয়া হবে এবং সে ধরনের নিউমেরিক্যালস আসবে আমাদের, তবে সেগুলো আমাদের মেনশন করে দেওয়া হবে। নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সকে স্পেশাল একটা ট্রিক করে সেটাকে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে কনভার্ট করতে হবে, তারপর সেখানে নিউটনস লজ অফ মোশন অ্যাপ্লাই করতে পারবো। আস্তে 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 জিনিসগুলো তোরা বুঝতে পারবি যখন নিউমেরিক্যাল সলভ করবি। ওকে, এরপর তোরা শুনতে পাচ্ছিস ঠিকঠাক? হ্যালো, ওকে।
কি হলো? ওকে, এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কনসেপ্ট অফ পয়েন্ট মাস বা বিন্দু ভরের ধারণা। এটাকে বাংলা করলে হবে বিন্দু ভরের ধারণা। বিন্দু ভরের ধারণা মানে না, আমরা এখন দেখব যে আমরা যখনই কোনো একটা মাসের কথা বলি সেই মাসকে দেখবি একটা পয়েন্ট হিসেবেই সবসময় কল্পনা করে নিই। কী বলবি কেন স্যার? সবসময় তো করি না। করি, আমরা না জেনেই অনেক সময় এতগুলো এই সমস্ত ধারণা নিয়ে এসেছি। এবার আমরা তোকে যখন এক্সপ্লেন করে দেবো তারা বুঝতে পারবি যে হ্যাঁ সত্যিকারে আমরা বিন্দু ভর নিয়ে সবসময় জিনিসগুলোকে কল্পনা করে আসি। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আচ্ছা, আমাদের ছোটোবেলায় যখন শেখানো হয়েছিল যে এটা হচ্ছে আমাদের সূর্য এবং এর চারিদিকে নাকি পৃথিবী প্রদক্ষিণ করছে, এটা আমাদের আর্থ, তাই তো? তো আর্থ সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে, খুব ভালো কথা। আচ্ছা, আর্থকে যখন তোকে বোঝানো হয়েছিল, তোকে কি আর্থকে এর একটা বিশাল বড় একটা আর্থ যার বিশাল বড় একটা ডাইমেনশন আছে, বিশাল বড় একটা ডায়ামিটার আছে, সেটা না বোঝানো হয়েছিল? না একটা পয়েন্ট হিসেবেই তো কি তুই বুঝেছিলিস? দেখ, যে তুই বুঝেছিলিস যে একটা পয়েন্ট যেটা কিনা এরকমভাবে মুভ করছে, এইভাবেই তুই বুঝেছিলিস? না একটা বিশাল বড় মাস যার একটা বিশাল বড় একটা রেডিয়াস আছে সেরকমভাবে বুঝেছিলিস? উল্টোটা, একটা পয়েন্ট হিসেবে বুঝেছিলিস। দেখ তাহলে পয়েন্ট আকারে, তার মানে কি তুই পৃথিবীকে পর্যন্ত একটা পয়েন্ট হিসেবে তুই বুঝেছিস ছোটোবেলায়, কিন্তু তুই তোর ধারণাই যে আমরা পৃথিবীকে পয়েন্ট মাস আকারেই বুঝি। তার মানে কি যে কোনো ফিজিক্সের যে কোনো সমস্যাকে আমরা যখন বোঝার চেষ্টা করি, আমরা চেষ্টা করি যে জিনিসটাকে একটা পয়েন্ট মাস হিসেবে ধরে নিতে। এইবার কথা হচ্ছে, ইজ ইট রিয়েলি পসিবল? এটা কি সত্যিকারের সম্ভব? এটা কি সম্ভব? সম্ভব না, সম্ভব নয়, এটা কখনোই সম্ভব নয়। কেন না? পয়েন্ট এক্সিস্ট করে না। পয়েন্ট মানে কি? কি নেই? দৈর্ঘ্য নেই, দৈর্ঘ্য নেই, আর কি নেই? প্রস্থ নেই, আর কি নেই? উচ্চতা নেই। দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই। তাহলে তার মানে কি? তার আলটিমেটলি কি নেই? আয়তন নেই। তাহলে আয়তন শূন্য, কোনো বস্তুর আয়তন শূন্য হতে পারে না। তাকে যদি এই পৃথিবীতে থাকতে হয়, এই মহাবিশ্বে থাকতে হয়, তার কিছু না কিছু পরিমাণ তার আয়তন থাকতে হবে। আয়তন শূন্য বস্তু বলে কিছু হয় না, তাই না? কিন্তু পয়েন্টের ক্ষেত্রে আমরা ধরে নিই যে তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা শূন্য। তাহলে সত্যিকারে কি পয়েন্ট হতে পারে? না, হতে পারে না। তাহলে কখন আমরা কোনো একটা বস্তুকে বিন্দু ও ভর হিসেবে ধরতে পারবো? হোয়েন উই ক্যান কনসিডার অ্যান অবজেক্ট টু বি আ পয়েন্ট। কোন ক্ষেত্রে ধরতে পারবো? বিশেষ বিশেষ কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রে আমরা একটা অবজেক্টকে একটা পয়েন্ট হিসেবে কল্পনা করতে পারবো। কীরকম ক্ষেত্র? দেখ না, বলছে যদি আমি যে রেফারেন্স ফ্রেম থেকে বস্তুটাকে অবজার্ভ করছি, আমি বললাম রেফারেন্স ফ্রেমের কনসেপ্ট, এটা হচ্ছে আমাদের অরিজিন। এই অরিজিন থেকে আমরা সমস্ত কিছুকে দেখছি, এটা হচ্ছে আমাদের অরিজিন। আমরা বসে আছি, আমি আমার চেয়ারে বসে আছি, তুই তো চেয়ারে বসে আছিস, তো সেখান থেকে সমস্ত বস্তুকে দেখছি, সমস্ত কিছুকে দেখছি। সেইখান থেকে আমি যাকে দেখছি তার একটা দূরত্ব আছে, যে বস্তুটাকে দেখছি তার একটা দূরত্ব আছে। সেই দূরত্বর এবং তার একটা আকার, আয়তন যা কিছু আছে, ধরে নিই তার একটা সে একটা গোলাকার বস্তু এবং তার একটা ডাইমেনশন আছে, এবং ও থেকে এর দূরত্ব হচ্ছে আর। বোঝা গেছে? এইবার বলছে যে ডি এর তুলনায় আর যদি বহু বহু অংশে বড় হয়, ইফ ডি ইজ ভেরি ভেরি স্মল দেন আর, যেখানে ডি হচ্ছে দ্য ডাইমেনশন, বা ডাইমেনশন মানে দৈর্ঘ্য প্রস্থ কিছু একটা, মানে তার সেটা কতটা বড় সেটাকে বোঝাতে ডাইমেনশন শব্দটা ব্যবহার করি আমরা। তো বস্তুটার ডাইমেনশনের তুলনায় যদি আমার যে দূরত্ব বস্তু থেকে আমার অবজারভার, আমি দেখছি, আমি হচ্ছি অবজারভার, আমার দূরত্ব যদি অনেক বেশি হয়, তাহলে আমি সেই বস্তুকে একটা পয়েন্ট মাস হিসেবে ধরতে পারবো। আমি একটু ছোট্ট উদাহরণ দিয়ে বলে দিই, যে উদাহরণ দিয়ে আমরা কথাটা আলোচনা শুরু করলাম, যে আমাদের আলোচনা শুরু ছিল যে সূর্য এবং পৃথিবী দিয়ে। আচ্ছা, পৃথিবীর তো ব্যাস আছে খুব ভালো, পৃথিবীর একটা বিশাল বড় ব্যাস আছে, মানে আমাদের তুলনায় বিশাল বড়, তার কারণ আমরা হচ্ছি ছোট্ট একটা মানে পিপিলিকা সমপ্রাণী, যে মাঝে মাঝে কিছু কিছু মানুষ আছে যারা নিজেকে বিশাল বড় মনে করে। যাই হোক, প্রত্যেকটা মানুষই পৃথিবীর যে আকার বা মহাবিশ্বের আকারের তুলনায় ক্ষুদ্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র। তো যাই হোক,
তো আমরা পৃথিবীর ওপর দাঁড়িয়ে আছি, পৃথিবী আমাদের তুলনায় পৃথিবীর আকার বিশাল বড়, কিন্তু সেই দিক থেকে দেখ যে পৃথিবীর এই যে আকার, পৃথিবীর যে এই যে ব্যাস, সেই ব্যাস কিন্তু আবার যে সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব, সেই দূরত্বের তুলনায় অতি নগণ্য। ঠিক আছে, সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব, সেই দূরত্বের তুলনায় পৃথিবীর ব্যাস আবার নগণ্য। সেই জন্য আমরা ধরতে পারি যে এই পৃথিবীকে একটা পয়েন্ট ভেবে পৃথিবীকে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করাতে পারি। কিন্তু যদি সেটা না হতো, যদি সূর্যের থেকে পৃথিবীর দূরত্বের তুলনায় পৃথিবীর আকার অনেক বড় হতো, তাহলে আমরা সেটা করতে পারতাম না। তো এই জন্যই আমরা যেটা বারবার বলছি যে এই কারণে আমরা পৃথিবীকে একটা পয়েন্ট মাস হিসেবে ভাবি। তো বুঝতেই পারছি যে কোনো ক্ষেত্রে আমরা একটা অন্য একটা পৃথিবী মহাবিশ্বে এইসব ব্যাপার থেকে যদি বেরিয়ে এসে একটা খুব সাদামাটাভাবে জিনিসটাকে বোঝার চেষ্টা করি। একটা রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, ওকে, একটা গাড়ি যাচ্ছে, আবার সেই গাড়ি আঁকবো, সুন্দর করে একটা গাড়ি আঁকার চেষ্টা করব আমরা। জানি না আমি কবে ভালো করে গাড়ি আঁকতে শিখবো, তবে চেষ্টা চালিয়ে যাবো আমি একটা ভালো করে গাড়ি আঁকার। তো এটা হচ্ছে আমাদের গাড়ি, যে গাড়িটা সামনের দিকে এগোতে থাকতে রাস্তা দিয়ে। তো এই গাড়ির একটা ডাইমেনশন আছে, গাড়ির একটা লেন্থ ব্রেথ হাইট আছে। তো সেই ডাইমেনশন আমি ধরে নিচ্ছি এল, ওকে, এল হচ্ছে ডাইমেনশন গাড়ির লেন্থ, ওকে। তো এবং গাড়িটা একটা দূরত্ব বা সার্টেন ডিস্টেন্স কভার করছে। সো সেই ডিস্টেন্স, যতটা ডিস্টেন্স কভার করছে গাড়িটা, সেই ডিস্টেন্সটাকে আমরা নাম দিচ্ছি এস ফর ডিসপ্লেসমেন্ট। তো গাড়িটা যাচ্ছে তার উৎস থেকে তার গন্তব্য অবধি, মানে হচ্ছে এস, এবং গাড়ির লেন্থ হচ্ছে এল। তো এটা তো খুব স্বাভাবিক ব্যাপার যে এসের তুলনায় গাড়ির লেন্থ, তার টোটাল যে ডিস্টেন্সটা কভার করছে তার তুলনায় অতি নগণ্য, তাই না? গাড়ির লেন্থ তো খুব ছোটো হবে, তাই না? যতটা ডিস্টেন্স কভার করছে গাড়িটা, তার তুলনায় গাড়ির লেন্থ তো অতি নগণ্য। সেই জন্য আমরা গাড়িটাকে একটা পয়েন্ট মাস হিসেবে যদি ভেবে নিই, আমাদের খুব একটা প্রবলেম হচ্ছে না। সেই জন্য আমরা এই যে বারবার বললাম যে পয়েন্ট মাসের কনসেপ্ট, পয়েন্ট মাস, তাহলে কাকে পয়েন্ট মাস বলা হয়, কেন পয়েন্ট মাসের কনসেপ্টে আসতে পারছি বা কোন শর্তে আসতে পারছি সেটা বোঝা গেছে। এবার যদি না হয় স্যার, তাহলে কি হবে? যদি না হয় তাহলে আমরা পয়েন্ট মাস ধরতে পারবো না। যদি না হয় তাহলে পয়েন্ট মাস ধরতে পারবো না। আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে ক্ষেত্রে আমরা ধরতে পারবো না। আমি একটা স্পিনিং টপ বা লাট্টু, বাংলায় লাট্টু বলে, ইংরেজিতে বলা হয় স্পিনিং টপ। তো এরকম একটা লাট্টু আছে। তো লাট্টুটা বেশ এরকম একটা ইয়ে দিয়ে ঘুরছে, পিন এরকম রাখা আছে এবং একটা অ্যাক্সিস আছে। তো সেটা বেশ সুন্দর করে ঘুরছে, ওকে। তো এবার আমি কি করছি, এটাকে একটা সুতো দিয়ে জিনিসটাকে ঘুরিয়ে দিচ্ছি এবং জিনিসটা বেশ ভালোভাবে রোটেট করছে। এবার লাট্টুটা নিজের অ্যাক্সিস বরাবর রোটেট করছে। তো আমি বলছি যে এই লাট্টুটার কি কোনো রকম মোশন আছে? হ্যাঁ, লাট্টুটার মোশন আছে, লাট্টুটার অবশ্যই একটা মোশন আছে, কিন্তু সেই মোশনটা কী ধরনের মোশন? সেই মোশনটা স্পিনিং মোশন। তাহলে কি আমি এই মোশনটাকে আমি পয়েন্ট মাস হিসেবে, এই লাট্টুর মোশনটাকে আমরা একটা পয়েন্ট মাস হিসেবে ধারণা করতে পারবো বা কনসিডার করতে পারবো? না, পারবো না। আমরা এই লাট্টুর মোশনটাকে পয়েন্ট মাস হিসেবে কল্পনা করতে পারবো না, তার কারণ এখানে লাট্টু নিজের অ্যাক্সিস বরাবর ঘুরছে। সেই জন্য আমরা এই লাট্টুর মোশনকে পয়েন্ট মাস হিসেবে কল্পনা করতে পারবো না। আর একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি যে ধর একটা ফিল্ড আছে, একটা মাঠ আছে, সেই মাঠেতে আমি খেলা করছি, তোরাও খেলা করছিস, সবাই একসাথে ক্রিকেট খেলছি, এবং আমি একটা স্পিন বল করেছি। স্পিন বল মানে কি তোরা জানিস? স্পিন, যারা ক্রিকেট খেলিস ছেলেরা, মানে মেয়েরা অনেক সময় খেলে, মানে স্পেসিফিক জেন্ডার ওরিয়েন্টেড বাবা কথাবার্তা বলো না, বলছি যে ক্রিকেট খেলছিস। তো আমি স্পিন বল করলাম, কি হবে না, বলটা ড্রপ খাওয়ার পর ঘুরে যাবে, সেটা হচ্ছে স্পিন বল, তাই না? স্পিন বলের কনসেপ্ট হচ্ছে তাই, অফ সুইং, ইন সুইং, অন সুইং, এরকম অনেক কিছু আছে। তো তার মানে কি, বলটা সুইং হয়ে যাবে, মানে ঘুরে যাবে বলটা। তো ঘুরে যাচ্ছে কেন? ঘুরে যাচ্ছে কারণ বলটা যখন বোলার থ্রো করছে, তার একটা স্পেসিফিক স্টাইল আছে বল থ্রো করার, যে কারণে বলটা ড্রপ খাওয়ার পর ঘুরে যায়। বলটা যখন ছোঁড়ে, বলটার একটা স্পিন মোশন দিয়ে ছোড়ে, বলটাকে একটা স্পিন মোশন দিয়ে ছোড়ে, সেই জন্য বলটা ড্রপ খাওয়ার পর ঘুরে যায়। তো আমি যদি দেখি একটা বল, এটা যদি একটা বলের ছবি ড্র করি, তাহলে কি হবে, বলটা তো সামনের দিকে এগোতে থাকছে, তার সাথে সাথে বলটার একটা অন্য ধরনের মোশন আছে, যে মোশনটাকে আমরা বলবো স্পিন মোশন, এবং সেই মোশনের জন্য বলটা নিজের অ্যাক্সিসে ঘুরছে, অ্যাজ ওয়েল অ্যাজ একটা রোটেশনাল, একটা ট্রান্সলেশনাল মোশন আসছে।
তাহলে ট্রান্সলেশনাল মোশন বা সরলরৈখিক গতি এবং রোটেশনাল মোশন বা আবর্তন গতি। তো সেই ক্ষেত্রে এই যে বলের যে গতির ধারণাটা আমরা পাচ্ছি, সেই গতির ধারণাটাকে আমরা কিন্তু একটা পয়েন্ট মাস দিয়ে আমরা কিন্তু কখনো ব্যাখ্যা করতে পারবো না। কাজেই আমাকে যদি এক্সপ্লেন করতে হয় যে স্যার কেন বলুন তো যে বলটা যখন ড্রপ খেলো হঠাৎ করে ঘুরে গেলে কেন, তার কারণ পয়েন্ট, আমি তো জানতাম পয়েন্ট মাস সবসময় সোজা সরলরৈখিক পথে যায়, আমরা তো ড্রপ খেলো বা যাই হলো না কেন, ও তো সরলরৈখিক পথেই যাবার কথা, ও কেন হঠাৎ করে ঘুরে গেল। ফুটবলের ক্ষেত্রেও হয় অনেক সময়, ম্যাগনাস এফেক্ট এটাকে বলে। অনেক সময় দেখবি যে যারা ফুটবল খেলা দেখিস বেসিস কিছু স্টাইল আছে, কর্নার কিক এমনভাবে বলটাকে থ্রো করে, এমনভাবে বলটাকে কিক করে যে কিক করে বলটা ঘুরে গিয়ে মানে স্পিন হয়ে ঘুরে গিয়ে আবার বলটা গোলের মধ্যে ঢুকে যায়। এটাকে অনেক সময় একটা বিশেষ মানে স্টাইল আছে খেলার। তো এগুলোতে কি হয় বেসিক্যালি না, আমরা বলটাকে এমনভাবে এমনভাবে কিক করছি যে বলটা একটা স্পিন থাকছে এবং সেই স্পিনের জন্য বলটা ঘুরে গিয়ে আবার গোলের মধ্যে ঢুকে যাচ্ছে। তো এই যে ধরনের এই যে জিনিসগুলো হচ্ছে, এইগুলোকে আমরা যদি ভাবি যে ঠিক আছে চলো পয়েন্ট মাস দিয়ে আমি জিনিসগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করব, আমি কিন্তু কোনোদিন পারবো না। ইট ইজ নেভার পসিবল ফর মি টু এক্সপ্লেন দিস কাইন্ড অফ থিংস উইথ দ্য হেল্প অফ আ পয়েন্ট মাস। তার কারণ এখানে বললাম যে যেহেতু নিজের অক্ষের চারিদিকে বলটা ঘুরছে, সেই জন্য আমি জিনিসটাকে কোনোদিন স্পিন মোশনের পয়েন্ট মাসের সাহায্যে ব্যাখ্যা করতে পারবো না। সেই জন্য আমি বললাম যে আমি পয়েন্ট মাস ধরতে পারি, কিন্তু বিশেষ কিছু শর্তে, বিশেষ কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে, সেগুলো যদি স্যাটিসফাই করে তবেই আমি আমার ফিজিক্সের যে কোনো একটা নিউমেরিক্যাল সলভ করার সময় বা কিছু একটা সমস্যা আমি পেলাম, অনেক সময় তোরা নিউমেরিক্যাল সলভ করবি, তো সেই সমস্যাটা সমাধানের সময় আমাকে ভাবতে হবে যে আমি কি এইখানে বস্তুটাকে পয়েন্ট মাস হিসেবে ভাবতে পারবো। যদি পারি তাহলে আমি অঙ্কটা করতে পারবো, যদি না পারি তাহলে আমাকে ভাবতে হবে যে অন্য আর কীভাবে জিনিসটাকে সলভ করতে পারি। বোঝা গেছে? এবার আমরা চলে আসি যে মোশন অ্যান্ড রেস্টের কনসেপ্টে। কী পড়বো? মোশন অ্যান্ড রেস্ট, যেটা তোরা ছোটোবেলা থেকে হয়তো ক্লাস 9 বা 10 তোরা পড়েছিস, তবুও আজকে আমরা জিনিসটাকে একটু ডিসকাশন করে নিই যে মোশন কাকে বলে, রেস্ট কাকে বলে। দেখ, ফার্স্ট অফ অল মোশন কি, ফার্স্ট অফ অল রেস্ট কি, হোয়াট ইজ রেস্ট? বলছে অ্যান অবজেক্ট ইজ সেড টু বি অ্যাট রেস্ট ওয়েন ইট ইজ নট চেঞ্জিং ইটস পজিশন উইথ রেসপেক্ট টু ইটস সারাউন্ডিংস। অর্থাৎ চারিপাশের সাপেক্ষে, সারাউন্ডিংস মানে এখানে কি বলতে চেয়েছে, বেসিক্যালি এখানে বলতে চেয়েছে অবজারভার, মানে হচ্ছে কোঅর্ডিনেট ফ্রেম বা মানে রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে, বা এখানে আমরা বলবো সারাউন্ডিংসের রেসপেক্টে বা তার চারিপাশের রেসপেক্টে যদি কোনো একটা বস্তু তার অবস্থান পরিবর্তন না করে, তাহলে আমি সেটাকে বলবো যে এটা রেস্ট কন্ডিশনে আছে। ওকে, আর মোশন বা চলন বলতে কি বলবো, স্থির এবং গতি, চলন না গতি এখানে মানে বাংলাটা এর বাংলা হচ্ছে স্থির। ওকে, আর এর বাংলা হচ্ছে মোশনের বাংলা হচ্ছে গতি। ওকে, তো স্থির, একে স্থির অবস্থা বলে। গতিশীল অবস্থা মানে কি বা গতি মানে কি, যে বলছে অ্যান অবজেক্ট ইজ সেড টু বি অ্যাট ইন মোশন ওয়েন ইট ইজ চেঞ্জিং ইটস পজিশন উইথ রেসপেক্ট টু ইটস সারাউন্ডিংস। অর্থাৎ চারিপাশের সাপেক্ষে, আমি চারপাশের সাপেক্ষে, সারাউন্ডিংস বলতে আমি বারবার বলছি এখানে সারাউন্ডিংস মানে কি, সারাউন্ডিংস মানে হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স, FOR। ওকে, ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষে সে যখন নিজের অবস্থান পরিবর্তন করছে বা সে অন্য জায়গায়, এক জায়গা থেকে অন্য জায়গায় চলছে, তখন আমি তাকে বলবো গতি। এখন স্যার এ তো সবাই জানে, এ তো ক্লাস 11 এরকম করে আলাদা করে বলার দরকার কি ছিল, এ তো ক্লাস 9 থেকে 8 বাচ্চাকে বলে সেও তো বুঝতে পেরে যাবে, আমাদের হঠাৎ করে বলছেন কেন? বলছি তার কারণটা আছে। বলছি তার কারণটা হচ্ছে এটাই যে এই মোশন, রেস্ট অর মোশন, এই যে ডিফারেন্সটা, এটা ডিপেন্ড করে কার ওপর না, সারাউন্ডিংসের ওপর। সারাউন্ডিংস মানে কি বললাম, FOR, ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ রেফারেন্সের রেসপেক্টে যদি মুভ করে তাহলে সেটা বলবো স্থির, মুভ না করে তাহলে বলবো স্থির। ফ্রেম অফ রেফারেন্সের রেসপেক্টে যদি মুভ করে তাহলে বলবো সেটা গতিশীল। আমি যদি জিজ্ঞাসা করি যে আচ্ছা আমি কি এখন স্থির অবস্থায় আছি না গতিশীল অবস্থায় আছি, উত্তর হতে পারে হ্যাঁ স্যার আপনি তো বসেই আছেন, সেই জন্য তো আপনাকে দেখতে পাচ্ছি খুব ভালো মতো। তার কারণটা হচ্ছে যে আমি আমার চেয়ারে খুব ভালোভাবে শান্তশিষ্টভাবে বসে আছি, কিন্তু আমি পৃথিবীর মধ্যে বসে আছি, পৃথিবী স্থির অবস্থায় আছে না, পৃথিবী তো স্থির অবস্থা নেই, পৃথিবী তো নিজের অক্ষের উপর ঘুরছে, পৃথিবী নিজের সূর্যের চারিদিকে ঘুরছে, তো পৃথিবী তো অনবরত মোশনের মধ্যে আছে, তাহলে আমি কি করে স্থির হলাম? তাহলে যেখানে আমি যে পৃথিবীটার ওপর অবস্থান করছি সে পৃথিবী নিজেই গতিশীল, তাহলে আমি নিজেকে কী করে স্থির অবস্থায় বলে নিজেকে দাবি করতে পারি? তো আমি কোনোদিন দাবি করতে পারবো না, তাহলে আমি নিজেকে স্থির অবস্থায় বললাম, তাহলে আমি কি গতিশীল? আচ্ছা, তাহলে পৃথিবী কি নিজে গতিশীল? আচ্ছা ঠিক আছে, গতিশীল মানলাম, তাহলে পৃথিবী গতিশীল, তাহলে সূর্যকে স্থির না, সূর্যও স্থির নয়। তাহলে বোঝা যাচ্ছে যে সূর্যেরও গতি আছে, পৃথিবীরও গতি আছে, সমস্ত কিছু, এই মহাজগতের সমস্ত কিছু
একে অপরের রেসপেক্টে গতিশীল। তাহলে গতিশীল যদি হয় তাহলে আমি তাহলে স্থির অবস্থা কাকে বলবো? না, স্থির অবস্থা বলতে গেলে আমাকে বলতে হবে যে সারাউন্ডিংসের কনসেপ্ট, আমাকে বলতে হবে সারাউন্ডিংসের কনসেপ্ট, যে সারাউন্ডিংসের রেসপেক্ট বা FOR মানে হচ্ছে ফ্রেম অফ রেফারেন্সের রেসপেক্টে সে যদি গতিশীল হয় তাহলে আমি বলবো তার গতিশীল অবস্থা, আর যদি সে যদি স্থির থাকে তাহলে বলবো স্থিতিশীল অবস্থা বা স্থির অবস্থা। তার মানে দেখা যাচ্ছে যে স্থিতি বা গতি পুরোটাই ডিপেন্ড করছে যে আমার ফ্রেম অফ রেফারেন্সের ওপর। আমি একটু উদাহরণ দিয়ে বলি, যে আমি যে একদম প্রথমে যে উদাহরণটা দিলাম, যে আমি গাড়ির মধ্যে বসে আছি এবং আমার পাশে আমার এক সহযাত্রী বসে আছে, আমার মনে হবে যে আমার সহযাত্রী বুঝি স্থির অবস্থায় আছে, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমার পাশে মানে গাড়ির বাইরে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার মনে হবে যে আমি এবং আমার সহযাত্রী গাড়ির মধ্যে বসে দুজনেই একটা জায়গায় গতিশীল আছি। আবার তার মানে বোঝা যাচ্ছে যে আমার মনে হচ্ছে যে আমার সহযাত্রী বুঝি স্থিতিশীল অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা দুজনেই গাড়ির মধ্যে বসে আছি এবং আমাদের মনে হচ্ছে যে আমরা দুজনে স্থির অবস্থায় আছি, কিন্তু বাইরে থেকে দাঁড়িয়ে থাকা লোকটা, গাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা লোকটা, সে আমাদের দুজনকে গতিশীল বলবে। কাজেই তাহলে আমি কি ভুল? আমি যে বলছি যে আমার পাশে সহযাত্রী স্থির অবস্থায় আছে, তাহলে আমি কি ভুল বলছি? না, আমি ভুল বলছি না। আবার যে লোকটা বাইরে দাঁড়িয়ে আছে সে যখন আমাদের দুজনকে গতিশীল বলছে, সে কি ভুল বলছে? না, সেও ভুল বলছে না। তাহলে বোঝা যাচ্ছে যে খানিকক্ষণ আগে যেটা একদম শুরুতে যেটা বললাম, যে অবজারভেশনের উপর অনেক কিছু ডিপেন্ড হয়ে যায়, যে কোন দিক থেকে জিনিসটাকে দেখছি, কীভাবে জিনিসটা দেখছি, সেইটার উপর অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। ওকে, এইবার আমি যেটা নিয়ে কথা বলবো, বলছি রিলেশনশিপ বিটুইন মোশন অ্যান্ড রেস্ট উইথ ফ্রেম অফ রেফারেন্স। ওকে, ফ্রেম অফ রেফারেন্সের সাথে মোশন অ্যান্ড রেস্টের কী রিলেশন, কীভাবে জিনিসগুলোকে আমরা রিলেট করতে পারি। মোশন অ্যান্ড রেস্ট কন্ডিশন তো আমরা পড়ে নিয়েছি, সেই মোশন অ্যান্ড রেস্ট কন্ডিশনে ফ্রেম অফ রেফারেন্সের কী কানেকশন। তাহলে বোঝা যাচ্ছে যে মোশন অ্যান্ড রেস্ট পুরোপুরি ডিপেন্ড করছে যে ফ্রেম অফ রেফারেন্সের ওপর, তাই না? পুরোপুরি ডিপেন্ড করছে ফ্রেম অফ রেফারেন্সের ওপর। কিন্তু আমরা কিন্তু তাহলে অ্যাবসলিউট রেস্ট বা অ্যাবসলিউট মোশন বলে দাবি করতে পারি না। অ্যাবসলিউট রেস্ট একদম চরম স্থিতি বা চরম গতি বলে এই মহাবিশ্বে কিছু হয় না, পুরোপুরি সমস্তটাই আপেক্ষিক। সো দিস ইজ দ্য কনক্লুশন, যে মোশন অ্যান্ড রেস্ট আর অলওয়েজ রিলেটিভ টার্মস। ক্লিয়ার? ওকে, নাও এবার আমরা ডিসকাশন করব টাইপ অফ মোশন নিয়ে। ওকে, টাইপ অফ মোশন বা কী ধরনের মোশন হতে পারে। দেখ, টাইপ অফ মোশন নিয়ে যখন ডিসকাশন করব, অনেক ধরনের মোশন হতে পারে, লাইক লিনিয়ার মোশন, সার্কুলার মোশন, ভাইব্রেটরি মোশন, মিক্সড মোশন। আচ্ছা, তো আমরা একে একে কথা বলি লিনিয়ার মোশন নিয়ে। লিনিয়ার মোশন মানে কি? যে যখন কোনো একটা বস্তু আছে, বস্তু বলে আমরা কিন্তু যখন বস্তু বলবো আমরা সেটাকে পয়েন্ট মাস হিসেবেই ভাববো। তো সেই পয়েন্ট মাস একটা সরলরৈখিক পথে গতিশীল আছে, তখন আমরা এটাকে কী বলবো? একটা সরলরেখা বরাবর গতিশীল আছে, তো তখন আমরা এটাকে বলবো সরলরৈখিক গতি, বা এটাকে বলা হয় লিনিয়ার মোশন। ওকে, লিনিয়ার মোশন। সার্কুলার মোশন মানে কি? না, কোনো একটা বৃত্তাকার পথে কোনো একটা বস্তু বা পয়েন্ট মাস যদি কোনো একটা বৃত্তাকার পথে গতিশীল হয় তাহলে আমরা সেটাকে বলবো সার্কুলার মোশন। সে একটা বৃত্তাকার পথে ঘুরছে। ওকে, তাহলে এটাকে বলবো সার্কুলার মোশন। ওকে, ভাইব্রেটরি মোশন মানে কি? ভাইব্রেটরি মোশনের বাংলা কথা হচ্ছে কম্পন। ওকে, না, বা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। একটা পেন্ডুলাম আছে, সেই পেন্ডুলাম কি হচ্ছে? অসিলেট করছে, অসিলেটরি মোশন বা ভাইব্রেটরি মোশন। ওকে, যদিও তার দুজনের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, ভাইব্রেটরি মোশন, অসিলেটরি মোশন, তবুও আমরা ইনডেপথ এতটা ডিসকাশন করব না। বলছি যে কম্পন হতে পারে, তাই না? একটা পেন্ডুলামের ক্ষেত্রে কি হয় না, সে অসিলেট করছে, একবার এ পয়েন্টে যাচ্ছে, একবার বি পয়েন্টে যাচ্ছে। সো ইনিশিয়ালি এখানে ছিল, এতে ছিল, সেখান থেকে সে মুভ করে বিতে গেল, বি থেকে সে আবার সিতে গেল, আবার সি থেকে সে আবার ব্যাক করে আবার এই পথে সে কিন্তু আস্তে 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 নিজের জায়গায় ফিরে আসবে। তাহলে এইটা একটা ভাইব্রেটরি মোশনের এক্সাম্পল। আর মিক্সড মোশন মানে কি? তো মূলত আমরা এই 3 রকমের মোশন নিয়ে কথা বলছি, আরও অনেক রকম মোশন হতে পারে, সেগুলোকে বললাম যে মোশনকে আমরা অনেক রকমভাবে ডিভাইড করতে পারি। তো মিক্সড মোশন বলতে বোঝাচ্ছে যে যদি আমরা দেখি যে আমরা কোনো একটা সিস্টেম দেখছি যেখানে এই 3টে বা এর থেকে বেশি কোনো একটা মোশনের কম্বিনেশন, তো সেই কম্বিনেশনকে আমরা যেমন খানিকক্ষণ আগে বললাম যে এই যে বলের কনসেপ্টটা, বা এই যে একটা বললাম যে একটা বল ঘুরতে ঘুরতে এগিয়ে যাচ্ছে, তাই না? বা একটা যে হুইলের কনসেপ্ট বলি, একটা হুইল, একটা চাকা, একটা রাস্তা আছে এবং সেখানে একটা সুন্দর হাইলাইটার দিয়ে রাস্তাটা আমরা ড্র করব।
তো এটা হচ্ছে আমাদের রাস্তা, এবং সেখানে খুব সুন্দর একটা চাকা আছে। তো সেই চাকা মুভ করছে কীরকমভাবে না, এরকমভাবে তার রোটেশন হচ্ছে, এবং তার রোটেশনের ফলে সে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তো সে চাকাটা এদিকে রোটেট করছে, এবং এর ফলে চাকাটার একটা ট্রান্সলেটরি মোশন আসছে, এবং সেই জন্য চাকাটা সামনের দিকে মুভ করছে। ওকে, সো তাহলে কি দেখা যাচ্ছে যে এই ঘূর্ণন, চাকাটার ঘূর্ণনের জন্যই চাকাটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে। তো এখানে ট্রান্সলেটরি মোশন টি এবং স্পিনিং মোশনকে এস দিয়ে রিপ্রেজেন্ট করছি। তো আমি যদি জিজ্ঞেস করি যে চাকাটার ক ধরনের মোশন আছে, চাকাটার কিন্তু দুই ধরনের মোশন আছে, একটা হচ্ছে ট্রান্সলেটরি মোশন, একটা হচ্ছে স্পিনিং মোশন। চাকা বল বা অন্য যে কোনো ক্ষেত্র বল, আমি যদি একটা রোলারের ক্ষেত্রে বলি বা যে কোনো ক্ষেত্রে, কিন্তু আমরা এই ধরনের জিনিসপত্র দেখতে পাই। তো এইটা হচ্ছে একটা মিক্সড মোশনের এক্সাম্পল। তো এরকম আরও অনেক রকমের কিন্তু মিক্সড মোশন হতে পারে। আমি শুধু একটা নিয়ে কথা বললাম, এরকম আরও অনেক ধরনের কিন্তু মিক্সড মোশন হতে পারে। তো দেখতে পাওয়া যাচ্ছে আমরা কিন্তু মোশনকে বেশ কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে চাইছি। তাহলে আমাদের এখানে কি বক্তব্য, আমরা এখানে কি নিয়ে পড়াশোনা করব? আমাদের এখানে বাদবাকি সমস্ত কিছুকে ভুলে যাব, আমরা শুধু এখানে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সরল রৈখিক গতি। সরলরৈখিক গতি নিয়ে কথা বলবো আমরা, না তো সার্কুলার মোশন নিয়ে কথা বলবো, না তো ভাইব্রেটরি মোশন নিয়ে কথা বলবো, না তো মিক্সড মোশন নিয়ে কথা বলবো। আচ্ছা, তাহলে কি স্যার আপনি আমাদের সরলরৈখিক গতি পড়াবেন, সার্কুলার মোশন পড়াবেন না, ভাইব্রেটরি মোশন পড়াবেন না, কিছুই পড়াবেন না, শুধু সরলরৈখিক গতি পড়িয়ে ছেড়ে দেবেন? না, আমরা সমস্ত কিছুই পড়বো, কিন্তু একসাথে সমস্ত কিছু পড়া যায় না। তো আমাদের এখন এই চ্যাপ্টারের ফোকাস হচ্ছে সরলরৈখিক গতি। এরপর আমরা সার্কুলার মোশনে আস্তে আস্তে যাব সরলরৈখিক গতি জানার পর। তো তারপর আস্তে আস্তে আমরা ভাইব্রেটরি মোশন বা SHM সিম্পল হারমোনিক অসিলেশন, সেখানে আছে চ্যাপ্টারটা, দেখবি সরল দোল গতি বলে তোদের চ্যাপ্টারটা আছে ফিজিক্সে, তোদের সিলেবাসেই আছে। এবং এই ধরনের গতিগুলো নিয়ে আস্তে আস্তে আমরা কিন্তু ক্লাস 11-এ কিন্তু পরের দিকে আমরা সেগুলো আস্তে আস্তে ডিসকাশন করব। তো আমাদের এই চ্যাপ্টারের আপাতত বিষয়বস্তু হচ্ছে সরলরৈখিক গতি বা লিনিয়ার মোশন। ওকে, নাও সরলরৈখিক গতিকে আমরা কিন্তু আবার অনেক রকমভাবে ভাগ করতে পারি। কী ভাগে ভাগ করতে পারি না, দেখ ভালো করে বোঝার চেষ্টা কর যে আমাদের দিক যদি দেখি, আমাদের দিক হচ্ছে তিন ডাইমেনশন, আমাদের ইউনিভার্স হচ্ছে 3 ডাইমেনশন। তো আমরা কথা বলছি লিনিয়ার মোশন নিয়ে, আমাদের ইউনিভার্স হচ্ছে 3 ডাইমেনশনাল ইউনিভার্স। ওকে, 3Dর মধ্যে কি আমরা বলি, দেখ আমরা খানিকক্ষণ আগে বললাম যে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। ওকে, কি জিনিস ইম্পর্টেন্ট? দৈর্ঘ্য, আর কি ইম্পর্টেন্ট? প্রস্থ, আর কি ইম্পর্টেন্ট? উচ্চতা। তো এই 3টে জিনিস আমাদের কাছে ইম্পর্টেন্ট, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এগুলোকে আমরা এক্স, ওয়াই এবং জেড দিয়ে রিপ্রেজেন্ট করি। একটা ঘর যদি আমরা দেখি, একটা রুমের কি থাকে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকে, তাই না? একটা বাক্স, তার কি থাকে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকে। তার মানে দেখতে পাচ্ছি যে আমাদের যদি মোশন নিয়ে কথা বলতে হয়, লিনিয়ার মোশন নিয়ে বা সরলরৈখিক গতি নিয়ে যদি কথা বলতে হয়, আমাদের এই সরলরৈখিক গতি 3 দিকেই হতে পারে। দৈর্ঘ্য বরাবর গতি হতে পারে, প্রস্থ বরাবর গতি হতে পারে, আবার উচ্চতা বরাবর গতি হতে পারে, তাই না? তো আমরা প্রথমে আমাদেরকে সরলরৈখিক গতির মধ্যে এক দিক বরাবর, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর শুধু আমাদের গতিটাকে ভাগ করার চেষ্টা করব। সো আওয়ার ফার্স্ট ফোকাস অর ফার্স্ট পয়েন্ট অফ ডিসকাশন উইল বি এক্স অ্যাক্সিস, তারপর আমরা ওয়াই অ্যাক্সিসকে নিয়ে আসবো, তারপর আমরা জেড অ্যাক্সিসকে নিয়ে আসবো। তো আমরা যেটা খানিকক্ষণ আগে বললাম যে এই চ্যাপ্টারে আমাদের বিষয়বস্তু কী ছিল, একদম প্রথমে চলে যাই যে এই চ্যাপ্টারের বিষয়বস্তু ছিল মোশন ইন আ স্ট্রেট লাইন। তো মোশন ইন আ স্ট্রেট লাইন মানে কি? স্ট্রেট লাইন মানে হচ্ছে আমাদের ওয়ান ডাইমেনশনাল মোশন, বা এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি যে 1 ডাইমেনশন মোশন বা 1D মোশন। সো মোশন ইন স্ট্রেট লাইন অর 1D মোশন নিয়ে আমাদের এই চ্যাপ্টারের বিষয়বস্তু। তাহলে আমরা এই চ্যাপ্টারে কিন্তু কখনোই দ্বিমাত্রিক গতি বা ত্রিমাত্রিক গতি নিয়ে কথা বলবো না, একমাত্রিক গতি নিয়ে আমাদের বিষয়বস্তু এখানে। তবুও আমরা ডিসকাশন করে নিই যে অন্যান্য মাত্রিক গতিগুলো কীরকমভাবে হয়। বলছে দ্য মোশন অফ অ্যান অবজেক্ট ইজ সেড টু বি ওয়ান ডাইমেনশন when there is three coordinate change with when one of the 3 coordinates, when এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছিল সেই জন্য, the motion of an object is said to be one dimensional when one of the 3 coordinates change with respect to time. তাহলে আমি যেটা বললাম যে খানিকক্ষণ আগে যে শুধুমাত্র এক্স পরিবর্তন হবে, ওয়াই এবং জেডকে পরিবর্তন করতে আমরা দেব না, বা এক্সকে শুধু দৈর্ঘ্য কেন পরিবর্তন করবে না, প্রস্থ এবং উচ্চতাও হতে হবে, কিন্তু যাই হয়ে যাক না কেন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার মধ্যে যে কোনো একজনকে পরিবর্তন হতে হবে। 3 জন একসাথে পরিবর্তন হলে সেটা আর একমাত্রিক গতি থাকবে না। এবার আমরা বলবো যে শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ নিয়ে যদি পরিবর্তন হয়, উচ্চতা যদি কনস্ট্যান্ট থাকে। বলছে দ্য মোশন অফ দ্য অবজেক্ট
with object is said to be two dimensional when two of the coordinates change with time, of the three coordinates change with time. তাহলে দুটোর মধ্যে মানে তিনটের মধ্যে যদি দুটো কোঅর্ডিনেট সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করে তাহলে সেটাকে আমরা বলবো যে দ্বিমাত্রিক গতি। এবং যদি তিনটে কোঅর্ডিনেট সময়ের সাথে সাথে পরিবর্তন করে কে দৈর্ঘ্য পরিবর্তন করছে, প্রস্থ পরিবর্তন করছে, উচ্চতাও পরিবর্তন করছে, তাহলে তিনটে কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড তিনজনেই যদি পরিবর্তন করে তখন আমরা সেটাকে বলবো ত্রিমাত্রিক গতি। ওকে, ক্লিয়ার সবার কাছে? এইবার আমরা চলে আসি, আমরা যেটা বললাম যে আমাদের এই চ্যাপ্টারের বিষয়বস্তু কিন্তু আমাদের একমাত্রিক গতি সম্পর্কে, আমরা দ্বিমাত্রিক গতি বা ত্রিমাত্রিক গতি নিয়ে কথা বলবো না। এবার একমাত্রিক গতিতে আমরা চলে আসি। কি বলছে, আমরা এই চ্যাপ্টারে কি নিয়ে কথা বলবো? আমরা এই চ্যাপ্টারে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট বা সরণ। এটার বাংলা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এবং সরণ ওকে, তো অতিক্রান্ত দূরত্ব এবং সরণ এটা হচ্ছে আমাদের বিষয়বস্তু এই চ্যাপ্টারের। তো অতিক্রান্ত দূরত্ব কাকে বলে? অতিক্রান্ত দূরত্বকে বুঝতে গেলে আমাকে বুঝতে হবে আমি আছি হয়তো এ পজিশনে এবং সেখান থেকে আমি যাচ্ছি বি পজিশনে। এইবার এ পজিশন থেকে বি পজিশন অবধি যেতে গেলে আমাদের অনেক রকম রাস্তা থাকতে পারে। আমরা এইরকমভাবে যেতে পারি, আমরা এইরকমভাবে যেতে পারি, আমরা এরকমভাবে যেতে পারি। তো আমরা বিভিন্ন পথের মাধ্যমে যেতে পারি এবং আমরা যত ঘুরে 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 যাব আবার আমরা এরকমভাবেও যেতে পারি, একদম ঘুরে ঘুরে যতটা ঘুরে আসা যায় ততটা ঘুরে আসলাম এ থেকে বিতে। তাহলে দেখ আমরা কোন ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব সব থেকে বেশি, এই একদম বাইরে দিয়ে যখন আসছি তখন ক্ষেত্রে কিন্তু অতিক্রান্ত দূরত্ব সব থেকে বেশি। তাহলে অতিক্রান্ত দূরত্ব মানে আমি এ থেকে বিতে যাওয়ার জন্য কতটা পথ অতিক্রম করলাম বা কতটা দূরত্ব অতিক্রম করলাম সেটা হচ্ছে আমার অতিক্রান্ত দূরত্ব। অন্যদিকে যদি সরণের কথা বলি, সরণ মানে হচ্ছে, সরণের ক্ষেত্রে দুটো জিনিস শুধু ইম্পর্টেন্ট, ফাইনাল যে পয়েন্টটা বা ফাইনাল যে পজিশনটা এবং ইনিশিয়াল যে পজিশনটা, প্রাথমিক যে অবস্থান এবং অন্তিম অবস্থান, এই দুটোর মধ্যে যে সরলরৈখিক দূরত্ব, দুটোর মধ্যে সরলরৈখিক দূরত্ব কোনটা? এইটা হচ্ছে আমার সরলরৈখিক দূরত্ব। এই এ থেকে বি এর সরলরৈখিক দূরত্ব হচ্ছে এইটা। তাহলে এটা হচ্ছে অন্তিম বিন্দু, এটা হচ্ছে প্রাথমিক বিন্দু। এই প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দুর মধ্যে যে সরলরৈখিক দূরত্ব, সেই দূরত্বটা কি আমরা বলবো? কি বলবো? আমরা বলবো যে এইটা হচ্ছে আমার সরণ। তাহলে আমরা যে তিনটে কথা বললাম যে 1, 2, 3 এবং 4 রকম যে অতিক্রান্ত দূরত্ব হলো, 4 রকমের অতিক্রান্ত দূরত্ব কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই সরণ কিন্তু সমান। বোঝা গেছে? এইবার চলে আসি ইউনিট বা এককে। একক দুটোর ক্ষেত্রে কি হয়? মিটার, এসআইতে। এটা তোরা জানিস যে মিটার হচ্ছে একক, এটা হচ্ছে এসআইতে। আর সিজিএসে কি? সিজিএস হচ্ছে সেন্টিমিটার, তাই না? সিজিএস হচ্ছে সেন্টিমিটার বা সেন্টিমিটার। আমি স্পেলিংটা ঠিক লিখছি কিনা জানি না। এটা হচ্ছে সিজিএসএ। ওকে, সিজিএসএ। এবার চলে আসি ডাইমেনশন। ডাইমেনশন আমরা আগের দিন পড়েছি, ডাইমেনশন কাকে বলে কি বলে। ডাইমেনশন হচ্ছে এর এল, লেন্থ রিপ্রেজেন্ট করে এল। এবার হচ্ছে ভেক্টর না স্কেলার। দেখ আমরা যদি বলি অতিক্রান্ত দূরত্ব, সেটা একটা স্কেলার কোয়ান্টিটি, কারণ এটা শুধু দূরত্বকে বোঝায়, এর কোনো দিক নেই। তাহলে আমরা বলবো যে অতিক্রান্ত দূরত্ব কি হবে? এটা একটা স্কেলার। কিন্তু যদি বলি আমার সরণের কিন্তু কি আছে না, সরণের একটা দিক আছে, তাহলে এটাকে আমরা বলবো ভেক্টর। সরণের ক্ষেত্রে আমরা বলবো সরণ একটা ভেক্টর আর অতিক্রান্ত দূরত্ব একটা স্কেলার কোয়ান্টিটি। এবার এটা কি হতে পারে যে ডিস্টেন্স ইজ নট জিরো বা ডিসপ্লেসমেন্ট ইজ জিরো, ইজ পসিবল।
তার মানে কি আমার কোনো রকম অতিক্রান্ত দূরত্ব হয়নি, কিন্তু আমার ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, মানে হচ্ছে যে সরণ হয়ে গেছে। তাহলে আমি কোনো জায়গায় মুভ করলাম না, কিন্তু আমার সরণ হয়ে গেল, এটা কখনো সম্ভব না, এটা কখনো সম্ভব নয়। আমাকে যদি এ থেকে বিতে যেতে হয় তাহলে আমাকে একটা দূরত্ব অতিক্রম করতে হবেই। সেটা হতে পারে যে সোজা পথে, ঘুরপথে, বাঁকা পথে, চোরা পথে, যেখান থেকে খুশি হতে পারে, কিন্তু আমাকে সেই দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে ইট ইজ নট পসিবল দ্যাট দ্য ডিসপ্লেসমেন্ট ইজ নন জিরো বাট দ্য ডিস্টেন্স ইজ দ্য ডিস্টেন্স ইজ নন জিরো বাট দ্য ডিসপ্লেসমেন্ট ইজ জিরো। সো দ্যাট ইজ টোটালি নট পসিবল। বাট যদি এটা হতে পারে যে ডিসপ্লেসমেন্ট ইজ নন জিরো বাট দ্য ডিস্টেন্স ইজ জিরো, ওকে, কীরকম না, আমি এতে ছিলাম, এ থেকে কোনো একটা পয়েন্ট বিতে গিয়ে আবার যদি ফিরে চলে আসি, এ থেকে কোনো একটা পয়েন্ট বিতে গেলাম, দিয়ে আবার ফিরে চলে আসলাম, তাহলে এখানে কি হলো যে আমার কিন্তু সরণ হয়ে গেল শূন্য। তাহলে যদি যেখান থেকে যাত্রা শুরু করেছি সেই জায়গাতে ফিরে চলে আসি কিছুক্ষণ পর, তাহলে আমার সরণ হয়ে গেছে শূন্য, কিন্তু অতিক্রান্ত দূরত্ব কিন্তু শূন্য নয়। তাহলে সরণ শূন্য হলেও অতিক্রান্ত দূরত্ব শূন্য নাও হতে পারে, কিন্তু অতিক্রান্ত দূরত্ব যদি শূন্য হয় তাহলে সরণকে আমাকে সবসময় শূন্য হতেই হবে। এটা হচ্ছে আমাদের ডিসকাশনের মূল বক্তব্য। ওকে, এবার চলে আসি যে আমাদের অতিক্রান্ত দূরত্ব সরণ, এটা তোদের ইনিশিয়াল কনসেপ্ট ছিল ক্লাস 9-10-এ, তোরা অনেকে করেছিস, যারা করিসনি আমি একবার খুব ভালো করে রিক্যাপচুলেট করে নিলাম যাতে জিনিসগুলো তোদের মাথায় একবারে খুব ভালো করে গেঁথে যায়। এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পিড অ্যান্ড ভেলোসিটি। স্পিড অ্যান্ড ভেলোসিটি, এটার হচ্ছে বেগ এবং দ্রুতি। ওকে, তো বেগ মানে কি, বেগ মানে কি, আর দ্রুতি মানেই বা কি? দ্রুতি মানে হচ্ছে, মানে এটা বাংলা হচ্ছে স্পিড অ্যান্ড ভেলোসিটি, আমি বাংলা বলছি, ইংলিশ হচ্ছে স্পিড অ্যান্ড ভেলোসিটি। স্পিড মানে কি? স্পিড মানে হচ্ছে সময়ের সাপেক্ষে কতটা ডিস্টেন্সে ট্রাভেল করছে সেটাকে আমরা যেটা দিয়ে মেজার করি সেটা হচ্ছে তার স্পিড। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ওকে, কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো বাই কতটা সময় সে নিল, এটা হচ্ছে তার স্পিড। অন্যদিকে বলতে পারি যে ভেলোসিটি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে সময় সাপেক্ষে কতটা ডিসপ্লেসমেন্ট হলো এবং কত সময় হলো সেটার আমি যদি রেট ক্যালকুলেট করতে চাই সেটা হচ্ছে ভেলোসিটি। দুটো বেশ সিমিলার বা দুটোর মধ্যে একটা সাদৃশ্য আছে, কিন্তু পার্থক্য আছে। পার্থক্যটা কোথায় না, স্পিড একটা কি কোয়ান্টিটি, এটা একটা স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি। অন্যদিকে ভেলোসিটি কি কোয়ান্টিটি, ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি। এবং এদের ক্ষেত্রে এই দুটো ছাড়া, মানে ডিস্টেন্সের রেটকে বলা হয় স্পিড, ডিসপ্লেসমেন্টের রেটকে বলা হয় ভেলোসিটি, এবং স্পিড একটা স্কেলার কোয়ান্টিটি এবং ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি। এই দুটো ছাড়া দুটোর মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স নেই। কোন দিক থেকে নেই, ইউনিটের দিক থেকে তারা দুজনের সমান। দুজনের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। ওকে, মিটার পার সেকেন্ড, দুটোর ক্ষেত্রে ইউনিট লেখা হয় মিটার পার সেকেন্ড। এবং ডাইমেনশন দুটোর ক্ষেত্রেই কিন্তু কি লেখা হয়, ডাইমেনশন হচ্ছে দুটোর ক্ষেত্রেই লেখা হয় লেন্থ পার টাইম। ওকে, তাহলে দুটোরই ডাইমেনশন সমান, দুটোরই ইউনিট সমান, কিন্তু পার্থক্য হচ্ছে ডেফিনেশনে, পার্থক্য হচ্ছে স্কেলার এবং ভেক্টর কোয়ান্টিটি। এইটাই হচ্ছে এদের দুজনের পার্থক্য। ওকে, এইবার যদি স্পিড, এবার আমরা কি করব, আমরা ভেলোসিটি নিয়ে ডিসকাশন করব, আমরা আলাদা করে স্পিড নিয়ে ডিসকাশন করব না। ভেলোসিটি, অ্যাভারেজ স্পিড, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা তাৎক্ষণিক বেগ, গড় বেগ, এগুলো নিয়ে কথা বলবো। তো তারপর সেক্ষেত্রে কিন্তু আমাদের স্পিডটাও তাহলে সেক্ষেত্রে কমপ্লিট হয়ে যাবে। ওকে, এইবার আমি চলে আসি অ্যাভারেজ ভেলোসিটি বা অ্যাভারেজ স্পিড অ্যান্ড ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। তো আমরা প্রথমে অ্যাভারেজ স্পিড নিয়ে কথা বলবো। এবার আমি কি করছি, আমার বাড়ি হচ্ছে চুঁচুড়াতে। ওকে, আমি জানি না তোরা জানিস কি না, আমার বাড়ি হচ্ছে চুঁচুড়াতে। তো চুঁচুড়াতে আমি স্টেশনে বসে আছি,
এবং চুঁচুড়াতে এখন ট্রেন থেকে আমি হাওড়া যাব। হাওড়া একটা রেলওয়ে ট্র্যাক আছে, সেই রেলওয়ে ট্র্যাকে এরকমভাবে চুঁচুড়া থেকে আমি হাওড়া যাব। এবার মাঝখানে বেশ কিছু স্টেশন পড়ে, যেমন চন্দ্রনগর, শ্রীরামপুর, ওকে, তারপর ধর পড়লো রিষড়া, এরকম বেশ কিছু স্টেশন এরকম পরপর কোন্নগর, এরকম বিভিন্ন স্টেশন পরপর পড়তে থাকছে। এইবার আমি যাচ্ছি একটা ট্রেনে করে, আমি যেটা বললাম যে আমি যাচ্ছি একটা ট্রেনে করে। এইবার এই ট্রেনে করে আমি যখন যাচ্ছি, আমি একটা ট্রেনের মধ্যে বসে আছি এবং সেই ট্রেনটা আস্তে 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 মুভ করছে। এইবার আমি যখন এই ট্রেনে করে একদম চুঁচুড়া থেকে যখন হাওড়া অবধি চলে গেলাম, আমার টোটাল ডিসপ্লেসমেন্ট হয়ে গেল। চুঁচুড়া থেকে হাওড়ার ডিস্টেন্স আমি ধরে নিচ্ছি, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমি ধরে নিচ্ছি যে 65 কিলোমিটার, ওকে, বা এটা 65 না, আমি ধরে নিই এটাকে হিসেবের খাতিরে, তর্কের খাতিরে 60 কিলোমিটার সুবিধা হবে ক্যালকুলেট করতে। 60 কিলোমিটার চুঁচুড়া থেকে হাওড়ার ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার ধরে নিচ্ছি, আমি এক্স্যাক্ট ফিগারটা আমি জানি না। তো এইবার আমি দেখলাম যে আমার 1 ঘন্টা সময় লাগলো, 1 আওয়ার টাইম লাগলো, টোটাল 1 আওয়ার টাইম লেগে গেল। এবার আমি যদি আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আচ্ছা কিরে কতক্ষণ সময় লাগলো, আমি বললাম 1 ঘন্টা সময় লাগবে মোটামুটি চুঁচুড়া থেকে হাওড়া যেতে। আচ্ছা কতটা ডিস্টেন্স, এই কতটা ডিস্টেন্স, 60 কিলোমিটার ডিস্টেন্স, ট্রেনের টিকিটের উপর লেখা থাকে যদিও 60 কিলোমিটার ডিস্টেন্স। তো এইবার আমাকে যদি বলা হয় যে তাহলে মোটামুটি কীরকম বেগে গাড়িটা গেছে, ট্রেনটা কীরকম জোরে গেছে না আসতে গেছে, আমাকে উত্তর দিতে হবে আচ্ছা দাঁড়া ক্যালকুলেট করে দেখি। না, যদিও ক্যালকুলেট করে দেখে দরকার নেই, তবু আমি বলছি যে তাহলে কি বলবো, অ্যাভারেজ স্পিড ক্যালকুলেট করতে গেলে কি করব না, অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু কি লিখব, হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। সমগ্র দূরত্ব বাই সমগ্র সময়, কতটা দূরত্ব সে অতিক্রম করছে এবং কতটা সময় সে অতিক্রম করছে, এই দুটোর যখন আমরা ক্যালকুলেট করছি তখন আমি যে টাইমটা পাবো সেটা হচ্ছে অ্যাভারেজ স্পিডের কনসেপ্ট। তাহলে আমি লিখতে পারি যে 60/1 মানে হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ারে আমার গাড়িটা, আমার ট্রেনটা গেছে। তো এটা হচ্ছে আমার কি ভ্যালু, এটা হচ্ছে অ্যাভারেজ স্পিডের কনসেপ্ট। এইবার চলে আসি অ্যাভারেজ স্পিড বাদ দিয়ে আমার ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের কনসেপ্টে আমরা চলে আসি। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কি বলছে, খুব ভালো করে বোঝার চেষ্টা করবি জায়গাটা, যে খুব ভালো করে বোঝার চেষ্টা করবি। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আচ্ছা দাদা গাড়িটা জোরে যাচ্ছে না আসতে যাচ্ছে, আমাকে কেউ ফোন করলো সেই মুহূর্তে, আমি ট্রেনেতে বসে আছি, আমাকে হঠাৎ করে কেউ ফোন করলো বা হোয়াটসঅ্যাপ করলো, দিয়ে জিজ্ঞাসা করলো যে গাড়িটা চালু আছে, চলছে না দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে ধর আমি সাপোজ শ্রীরামপুরে দাঁড়িয়ে আছি, শ্রীরামপুর স্টেশনের মধ্যে আছি, মানে জাস্ট গাড়িটা শ্রীরামপুর স্টেশনে ঢুকেছে, সেই মুহূর্তে আমাকে কেউ ফোন করেছে, জাস্ট শ্রীরামপুর স্টেশনে ঢুকেছে, গাড়িটা দাঁড়িয়েছে স্টেশনে, আমাকে কেউ ফোন করেছে, আমাকে জিজ্ঞেস করলো আচ্ছা দাদা তুমি যে ট্রেনটায় বসে আছো তো সেই ট্রেনটা চলছে না দাঁড়িয়ে আছে, আমার উত্তর কী হবে, আমার উত্তর হবে যে ট্রেনটা সেই মুহূর্তে দাঁড়িয়ে আছে, কারণ সে তো শ্রীরামপুর স্টেশন, আমি বলছি শ্রীরামপুর স্টেশনে আমি দাঁড়িয়ে আছি, ট্রেনটা উত্তর হবে ট্রেনটা দাঁড়িয়ে আছে, আমি তো মিথ্যে কথা বলছি না। কিন্তু তাই বলে কি সমস্ত সময় সে দাঁড়িয়ে ছিল না, তুই যে মুহূর্তে ফোন করেছিস সেই মুহূর্তে ট্রেনটা দাঁড়িয়ে আছে, কিন্তু তার 5 মিনিট আগে বা 5 মিনিট পরে, বা হয়তো 5 মিনিট কেন 2 মিনিট আগে 2 মিনিট পরে ট্রেনটা দাঁড়িয়ে নাও থাকতে পারতো, কিন্তু যে মুহূর্তে আমাকে ফোন করা হয়েছে সেই মুহূর্তে ট্রেনটা দাঁড়িয়ে আছে। এইবার অন্যদিকে এরকম হতে পারে যে সাপোজ ট্রেনটা রিষড়া আর কোন্নগরের মাঝামাঝি জায়গায় আছে, মাঝামাঝি জায়গা দিয়ে যাচ্ছে, একটা ফুল স্পিডে ট্রেনটা তখন যাচ্ছে, তখন আমাকে কেউ ফোন করেছে, তখন আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে যে ট্রেনটা চলছে না দাঁড়িয়েছে, আমি বললাম ট্রেনটা প্রচণ্ড জোরে যাচ্ছে, প্রচণ্ড জোরে হাওড়ার দিকে এগিয়ে যাচ্ছে। তো যখন আমাকে ফোন করা হয়েছে তখন ট্রেনটা জোরে জোরে যাচ্ছে, কিন্তু তার 5 মিনিট আগে ট্রেনটা কিন্তু রিষড়া স্টেশনে দাঁড়িয়ে থাকতে পারতো। তার মানে কি দেখা যাচ্ছে যে সেই মুহূর্তে আমার ট্রেনটা চলছে কি দাঁড়িয়ে আছে সেইটা আমার সেই মুহূর্তে আমাকে কোন মুহূর্তে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে সেটার ওপর ডিপেন্ড করছে। আমি কি করে বলবো, আমি বাইরের দিকে তাকাবো এবং আমার অবজারভেশন টাইম হবে কতক্ষণ, আমার অবজারভেশন টাইম হবে লেস দ্যান 1 সেকেন্ড। কিন্তু এই অবজারভেশন টাইম লেস দ্যান 1 সেকেন্ড হলেও একটা খুব ভালো ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে, দিস অবজারভেশন টাইম ক্যান নট বি জিরো। আমাকে যদি চোখে
কেউ পট্টি বেঁধে দেয়, চোখে পট্টি বেঁধে দিয়েছে, পট্টি বেঁধে দিয়ে বলছে যে বলো ট্রেনটা চলছে না দাঁড়িয়ে আছে। আমি বললাম আমার পক্ষে সম্ভব নয়, আমি ভগবান নই যে বাইরের দিকে না তাকিয়ে আমি বলে দেবো যে ট্রেনটা চলছে কি দাঁড়িয়ে আছে। হয়তো আওয়াজ ঠিক আছে, আওয়াজ টাওয়াজ ছাড়, সেটা বাদ দিয়ে শুধু দেখে যদি আমাকে বলতে বলা হয়, এটা আমার পক্ষে সম্ভব নয় বলা যে ট্রেনটা চলছে কি দাঁড়িয়ে আছে। তো আমাকে দেখতে হবে, কিন্তু কতক্ষণ ধরে দেখতে হবে এমনটা তো নয় যে আমাকে 10 মিনিট ধরে তাকিয়ে থাকতে হবে তবে আমি গিয়ে একটা ডিসিশনে পৌঁছাবো যে ট্রেনটা চলছে কি দাঁড়িয়ে আছে। তাহলে আমার অবজারভেশন টাইম কতক্ষণ হবে? লেস দেন 1 সেকেন্ড। সেই লেস দেন 1 সেকেন্ড দেখে আমি বলে দেবো। তো লেস দেন 1 সেকেন্ড অ্যান্ড 0 দুটোর মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে। 0 মানে আমি দেখাচ্ছি না, আমি দেখছি না, আর লেস দেন 1 সেকেন্ড মানে আমি খুব অল্প সময়ের জন্য দেখছি। তো এই অল্প সময়ের জন্য দেখা, এবার জিনিসটা বোঝার চেষ্টা কর, ট্রেনটার টোটাল টাইম কতক্ষণ? 1 ঘন্টা ধরে ট্রেনটা চলেছে। এই 1 ঘন্টার রেসপেক্টে লেস দেন 1 সেকেন্ড খুবই নগণ্য সময়। এই 1 ঘন্টার রেসপেক্টে টোটাল 1 আওয়ারের রেসপেক্টে 1 আওয়ার ভার্সেস 1 সেকেন্ড মানে হচ্ছে 1/3600। এই টাইমটা, এই ফ্র্যাকশনটা খুবই খুবই ছোটো একটা সংখ্যা। 1 ঘন্টা 1 সেকেন্ড বাই 1 ঘন্টা খুবই অল্প একটা সময়। তাহলে ট্রেনটার টোটাল সময়কালের মধ্যে এই 1 সেকেন্ড সময়টা খুবই অল্প একটা সময়কে আমরা রিপ্রেজেন্ট করছি। কিন্তু এখানে বুঝতে হবে যে এই লেস দেন 1 সেকেন্ড কিন্তু আমাকে অবজারভেশন টাইম দিতে হবে। তো তাহলে বোঝা যাচ্ছে যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ক্যালকুলেট করার সময় আমার যে অবজারভেশন টাইমটা লাগে সেটা অনেক ক্ষুদ্র সময়ের জন্য লাগে এবং সেটা একটা তাৎক্ষণিক জিনিসকে আমাকে রিপ্রেজেন্ট করতে হয়। তাহলে এটা হচ্ছে তাৎক্ষণিক বেগের কনসেপ্ট। তাহলে তাৎক্ষণিক বেগের ক্ষেত্রে আমরা কি করি না, তাৎক্ষণিক বেগের ক্ষেত্রে আমরা তাৎক্ষণিক বা তৎক্ষণাৎ আমি জিনিসটাকে অবজার্ভ করি, তৎক্ষণাৎ আমি জিনিসটাকে দেখি এবং তৎক্ষণাৎ আমি উত্তরটা দিতে পারবো। এমনটা না যে আমাকে একটা অনেকক্ষণ ধরে দেখে তারপর আমাকে উত্তরটা দিতে হবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলছি। আমি এবার কথা হতে পারে যে কোনটা ভালো, কোনটা আমি দেখবো, অ্যাভারেজ ভেলোসিটি দেখবো বা অ্যাভারেজ স্পিড দেখবো না ইনস্ট্যান্টেনিয়াস স্পিড দেখবো। ডিপেন্ড করছে যে আমি কোন পারপাসে জিনিসটাকে দেখতে চাইছি। আমি যদি তোদেরকে দেখতে চাই যে আচ্ছা তোরা কেমন স্টুডেন্ট, তোরা পড়াশোনায় কেমন, আমি হয়তো জিজ্ঞাসা করলাম আচ্ছা তুই ক্লাস 8-এ কত পেয়েছিস, ক্লাস 9-এ কত পেয়েছিলিস, ক্লাস 10-এ কত পেয়েছিলিস। আমি মোটামুটি 3 বছরের তোর টোটাল পারফরমেন্সটাকে দেখলাম, দিয়ে আমি একটা মোটামুটি কনক্লুশনে পৌঁছলাম যে হ্যাঁ তুই স্টুডেন্ট হিসেবে এইরকম। যদিও নাম্বার দিয়ে বিচার করা উচিত নয়, তবুও আমি বলছি যে স্টুডেন্ট হিসেবে তুই এরকম একটা আইডিয়া পাবো। কিন্তু আমাকে যদি সেই অপশানটা না থাকে আমি এটাও করতে পারি যে আমি সঙ্গে সঙ্গে তোকে 5টা প্রশ্ন জিজ্ঞাসা করলাম ইনস্ট্যান্টলি, তুই উত্তর দিতে পারলি কি পারলি না সেটারও আমি তোকে দেখলাম যে আমি তোকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তার মানে আমি একটা আইডিয়া পেলাম যে আচ্ছা এই স্টুডেন্ট হিসেবে এরকম। তাহলে আমি তোকে ইনস্ট্যান্টলি 5টা প্রশ্ন জিজ্ঞাসা করলাম, তুই উত্তর দিতে পারলি কি পারলি না, সেটা তাহলে কি বলছে? এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস কনসেপ্ট। ইনস্ট্যান্টেনিয়াসের দিকে আমি চলে আসলাম, যে তাৎক্ষণিকভাবে কোনো একটা জিনিসকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করলাম, তাৎক্ষণিকভাবে কোনো জিনিসকে বোঝার চেষ্টা করলাম। কিন্তু অ্যাভারেজ বলতে গেলে আমাকে 3 বছর বা 4 বছর আমি জিনিসটাকে অ্যাভারেজ ক্যালকুলেট করার চেষ্টা করছি। কিন্তু এই যে কথাটা বললাম যে লেস দেন 1 সেকেন্ড টাইমকে আমি কীভাবে রিপ্রেজেন্ট করবো, ম্যাথামেটিক্স বা অঙ্কে গণিতের ভাষায় এই লেস দেন 1 সেকেন্ডকে টাইমকে আমরা রিপ্রেজেন্ট করি ডিটি দিয়ে। এই ডিটি মানে একটা খুব ক্ষুদ্র সময়কে বোঝায়, যেটা শূন্য নয় কিন্তু শূন্যর কাছাকাছি। এই 1 সেকেন্ড এই টোটাল 1 ঘন্টার মধ্যে খুব ক্ষুদ্র সময়, খুব ক্ষুদ্র মানে অনেকটাই ক্ষুদ্র, কিন্তু সেটা শূন্য নয়। এই ডিটি টাইমটাকে বলা হয়, সেই জন্য বলে ডিটি টেন্ডিং টু 0। ডিটিকে সবসময় শূন্যের কাছাকাছি সে যাওয়ার চেষ্টা করছে, খুব ক্ষুদ্র অতি নগণ্য, কিন্তু ইকুয়াল টু 0 নয়। ডিটি ক্যান নট বি ইকুয়াল টু 0, কখনোই সেটা কিন্তু 0 হবে না। বোঝা গেছে? এবং সেই জন্য ইনস্ট্যান্টেনিয়াস স্পিডকে বা তাৎক্ষণিক বেগকে আমরা এরকমভাবে লিখব, তাৎক্ষণিক বেগ মানে হচ্ছে যে ডিএস বাই ডিটি। ডিএস মানে কি, প্রথমে ডিটি মানে কি লিখে নিই। খুব আমরা একদম সোজা সাপটা ভাষায় লিখছি, যাতে করে দাঁড়া আমি একবার লিখি। আমি কি বললাম? তাৎক্ষণিক বেগ, তাই তো, অন্তত তাৎক্ষণিক বেগ। ওকে, এটার মানে আমি বলতে পারি যে ডিএস বাই ডিটি। ডিটিটা কি? খুব ক্ষুদ্র সময়। ওকে, এবং ডিএসটা কি? ডিএসটা হচ্ছে ওই ক্ষুদ্র সময়
ওই ক্ষুদ্র সময় বস্তু পয়েন্ট মাস বা মানে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু তাৎক্ষণিক বেগের কনসেপ্টে আসছি, যে খুব ক্ষুদ্র সময়ে কতটা দূরত্ব যাচ্ছে সেটাকে আমরা যখন তার রেটটা যখন ক্যালকুলেট করছি আমরা তাৎক্ষণিক বেগের কনসেপ্টে চলে আসলাম। আর অ্যাভারেজ ভেলোসিটি কনসেপ্ট কি? অ্যাভারেজ ভেলোসিটি তো বললামই যে আমরা একটা বিশাল বড় লং ডিউরেশনের জন্য আমরা যদি সেটা ক্যালকুলেট করি তাহলে আমরা বলবো যে গড় বেগ বা গড় দ্রুতির কনসেপ্টে আমরা চলে আসতে পারবো। তো ফিজিক্সে দুটোই ইম্পর্টেন্ট, বিশেষ ক্ষেত্রে আমাদের তাৎক্ষণিক বেগটা ইম্পর্টেন্ট, বিশেষ ক্ষেত্রে আমাদের গড় বেগটা ইম্পর্টেন্ট। তো প্রয়োজন পড়বে যখন নিউমেরিক্যাল সলভ করবো বা আমরা যখন গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করবো তখন আমরা দেখব যে কখন আমাদের তাৎক্ষণিক বেগ লাগছে, কখন আমাদের গড় বেগ লাগছে, যেরকম পড়বে সেরকমভাবে আমরা জিনিসগুলোকে ক্যালকুলেট করার চেষ্টা করব। এর পরের ক্লাসে আমরা অ্যাক্সেলারেশন নিয়ে পড়ার চেষ্টা করব, অ্যাক্সেলারেশন কী সেটা বা ত্বরণ কী সেটা পড়ার চেষ্টা করব। তারপর আমরা যে বিভিন্ন কিছু গ্রাফ নিয়ে পড়ার চেষ্টা করব, যে সরণ এবং সময়ের গ্রাফ, তারপর দ্রুতি এবং সময়ের গ্রাফ, অ্যাক্সেলারেশন এবং সময়ের গ্রাফ, সেই গ্রাফের নেচার পড়ার চেষ্টা করব এবং তারপর বেশ কিছু ইকুয়েশন আমরা ডিরাইভ করার চেষ্টা করব। তারপর সেখান থেকে সুন্দর নিউমেরিক্যাল প্রবলেম আমরা সেখান থেকে সলভ করার চেষ্টা করব। তো আশা করি আজকের ক্লাসে সমস্ত কিছু সবার বোঝা গেছে। কারোর যদি কোথাও ডিসকাশন থাকে বা কারোর যদি কোথাও ডাউট থাকে বল শুনি।